হাসিনা এদিন বারবার ইউনূস সরকারের বিরুদ্ধে সরব হন, বলেন এটা কেমন সরকার যারা বিচার আইন কোনো কিছুই মানছে না। গণ অভ্যুত্থানের সময় পুলিশ কর্মী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার ঘটনায় অভিযুক্তদের সরকার যে দায়মুক্তি দিয়েছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না বলে বলছে। হাসিনা সেই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন, আরও বলেন আমি একদিনই দেশে ফিরবই, দেশে ফিরেই অন্যায় অবিচারের বিচার করব, ইউনূস ও তার অনুগতদের কাঠগড়ায় তুলব এবং যারা আজকে বিচারহীনতার শিকার তাদের প্রত্যেককে বিচার পাইয়ে দেব। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আপনারা দেখেছেন এতদিন ধরে বাংলাদেশ নিয়ে যত কম কথা বলা যায় ততই হয়তো ভালো, কিন্তু আবার বাংলাদেশের দর্শকদের মধ্যে অনেকে মনে করেন তাহলে বাংলাদেশ নিয়ে শো কেন করছি আমরা। বাংলাদেশ নিয়ে শো করতে হচ্ছে তার কারণ আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে বাংলাদেশ। এমন কিছু কাজ মৌলবাদীরা করে যাচ্ছেন যার জেরে বারবার করে আমাদের ভারতীয় গণমাধ্যমকে এই আওয়াজগুলো তুলতে হচ্ছে। তার কারণ ভারত বিদ্বেষী নানান রকম স্লোগান, শাউটিং, কথা সব কিছু চলছিল বাংলাদেশে, এখনও হয়তো চলছে অগোচরে। ভাববেন না আপনাদের নিয়ে শো করছি না মানে সব ভুলে গিয়েছি, তা নয়। কিন্তু এবার তো হাসিনা সরকার, যাদেরকে আপনারা ফেলে দিয়েছেন, সেই হাসিনা এবার ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে। হ্যাঁ, এমনটাই বলছেন হাসিনা, শেখ হাসিনা সরাসরি ইউনূসের বিরুদ্ধে নানান রকম মন্তব্য করছেন এবং কার্যত ইউনূস সরকার যা যা অপরিকল্পিত, অপরিপক্ক রাজনীতি করছেন তার জন্যে সাধারণ মানুষের মধ্যেও ইউনূস সরকারের বিরুদ্ধে যথেষ্ট ক্ষোভ বিক্ষোভ রয়েছে। যদিও বা সেই সাধারণ মানুষটা মৌলবাদী অন্তত নয়, তার কারণ মৌলবাদীদের আস্ফালন অন্তত ইউনূস সরকারের আমলে সবচাইতে বেশি হচ্ছে, এমনটাই বলছে সাধারণ জনতা থেকে শুরু করে বিশেষ করে রাজনৈতিক মহল। আর ঠিক সেখান থেকেই যাবতীয় বাকবিতণ্ডার সূত্রপাত এবং এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে শেখ হাসিনা তিনিও সরাসরি ইউনূসের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি বার্তা দিচ্ছে। আজ এই বিষয় নিয়েই আগামী 1 ঘন্টায় আলোচনা চলবে। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। আর আজ মূল আলোচনার বিষয় শেখ হাসিনার কড়া বার্তা ইউনূসকে। আমার প্রথম প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, হরতালের কয়েক ঘন্টা আগে সোমবার রাতে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়াতে নিয়মিত প্রোগ্রাম দায়মুক্তিতে যোগ দেন দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। তিনি সেই অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি জানি আপনারা খুবই দুর্যোগের মধ্যে আছেন, তার মধ্যেও আমাদের আন্দোলন কর্মসূচি সফল করতে হবে। আমি সবাইকে বলছি হরতালকে সফল করে তুলুন। আমি সকলকে বলছি মানুষের কাছে যান এবং তাদের পাশে নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। এই ব্যাড ট্যাক্স সব প্রত্যাহার করতে হবে, কারণ এটা অবৈধভাবে সে ব্যাড ট্যাক্স দিয়েছে। এখানে কোনো আইনগত ভিত্তি নাই। ট্যাক্স দিতে হলে আইন করে দিতে হয়, বেআইনি ভাবে দেওয়া যায় না। এখানে সম্পূর্ণ আইনের লঙ্ঘন করেছে, সংবিধান লঙ্ঘন করেছে। কাজে এগুলি সব প্রত্যাহার করতে হবে। যত জেল জুলুম অত্যাচার হচ্ছে এবং যত নেতাকর্মী গ্রেপ্তার, বন্দী, সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, সব বন্দীদের মুক্তি দিতে হবে। এই যে পুলিশ হত্যা, আনসার হত্যা এবং সেনাবাহিনীর যারা অফিসার তাদের পাসপোর্ট বাতিল, তাদের উপরে গ্রেপ্তারি পড়ানো, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া, অবসরপ্রাপ্ত এবং চাকরিরত, এগুলি সমস্ত বন্ধ করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করে, বিদেশের শান্তি মিশন, রক্ষা মিশনে, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যারা অবদান রাখে, তাদের বিরুদ্ধে এই ধরনের মামলা দিয়ে তো বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। কাজে এই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। সমস্ত যার যার পাসপোর্ট বাতিল সেগুলো আবার চালু করতে হবে। পুলিশের উপর যে হত্যাকাণ্ড হয়েছে তার তদন্ত করতে হবে, দোষীদের শাস্তি দেবে, এখানে দায় মুক্তি দেওয়া যাবে না। এবং যে সমস্ত পুলিশের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে তা প্রত্যাহার করতে হবে।
হাসিনা এদিন গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের আক্রমণে নিহত বেশ কয়েকজন পুলিশ কর্মীর স্ত্রীদের সঙ্গে কথা বলেন। সেখানেই তিনি হরতালের প্রসঙ্গ টানেন। গত 31শে জানুয়ারি আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচি শুরু হয় 5ই ফেব্রুয়ারি। সেদিন থেকে দফায় দফায় লিফলেট বিলি দেওয়াল লিখনি সব কর্মসূচি চালায়। এরই মাঝে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অপারেশন ডেলিভার নামে গ্রেপ্তারি অভিযান শুরু করেছে। রবিবার পর্যন্ত সেই অভিযানে 5,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, আওয়ামী লীগের অভিযোগ, ধৃতদের প্রায় 90-95% তাদের দলের সাধারণ নিরীহ কর্মী সমর্থক। তারা কেউ দেওয়ালে জয় বাংলা লিখেছেন, কেউ জয় হাসিনা, কেউ জয় বঙ্গবন্ধু লিখেছেন। এই সমস্ত অপরাধীদের পুলিশ গ্রেপ্তার করেছে। এভাবে আওয়ামী লীগের আন্দোলনকে ভেস্তে দিতে চাইছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ শেখ হাসিনার। তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ আনেন। সেই সঙ্গে দলের নেতা কর্মীদের বলেন, যার পক্ষে যেভাবে সম্ভব এই হরতাল কর্মসূচি সফল করতে হবে। আওয়ামী লীগের একাধিক নেতা জানাচ্ছেন, তারা বিভিন্ন রকম কৌশল নিয়েছেন যাতে এই হরতাল সম্পূর্ণ হয়। তারা মানুষজনকে অনুরোধ করছেন, শুধু দোকানহাট বাজার বন্ধ নয়, কেনাকাটা মঙ্গলবার বয়কট করতে হবে। তাদের বক্তব্য, ইউনূস সরকার যে পরিস্থিতি তৈরি করেছে তাতে মানবাধিকার এবং রাজনৈতিক অধিকার কোনোটা থাকছে না। এই পরিস্থিতিতে সকলকে পাশে নিয়ে আওয়ামী লীগ আন্দোলন করতে চাইছে, আর সে কারণে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে ইউনূস সরকার। হাসিনা এদিন বারবার ইউনূস সরকারের বিরুদ্ধে সরব হন। বলেন, এটা কেমন সরকার যারা বিচার আইন কোনো কিছুই মানছে না। গণ অভ্যুত্থানের সময় পুলিশ কর্মী ও আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যার ঘটনায় অভিযুক্তদের সরকার যে দায়মুক্তি দিয়েছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না বলে বলছে। হাসিনা সেই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। আরও বলেন, আমি একদিনই দেশে ফিরবই, দেশে ফিরেই অন্যায় অবিচারের বিচার করব। ইউনূস ও তার অনুগতদের কটকড়ায় তুলব এবং যারা আজকে বিচারহীনতার শিকার তাদের প্রত্যেককে বিচার পাইয়ে দেব। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। ইউনূস সরকার কী করছেন? ইউনূস সরকার কার্যত বাংলাদেশের সাধারণ মানুষের ওপর অত্যাচার করছেন। ইউনূস সরকার কী করছেন? কার্যত সাধারণ মানুষ থেকে শুরু করে যাদের সত্যি সত্যি প্রোটেকশনের প্রয়োজন তাদের নিরাপত্তা না দিয়ে মৌলবাদীদের নিরাপত্তা দিচ্ছেন। ইউনূস সরকার কী করছেন? কার্যত ভারত বিদ্বেষী মতামত দেবার চেষ্টা করছেন বিভিন্ন মারফত, কিংবা ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করছেন মৌলবাদীদের মধ্যে আরও প্রগাঢ়ভাবে। ইউনূস সরকার আর কি করছে যদি বলতে শুরু করি, ক্রমাগত লিস্ট বেরোতে থাকবে, কিন্তু শেষ হয়তো হবে না। তার কারণ এই কয়েকদিনের মাঝেই, কয়েকটি মাসের মাঝে ইউনূস সরকার এমন কিছু করছেন যা সত্যিই প্রশ্নচিহ্ন ফেলছে সমস্ত আন্তর্জাতিক মহলে। আপনারা একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন, ট্রাম্পের শাসনকাল যবে থেকে শুরু হয়েছে তবে থেকে একটু হলেও দাপাদাপি কমেছে বাংলাদেশ সরকারে। কেন? ভারতের বিরুদ্ধে কথা বলা একটু হলেও কমেছে। কেন? চীন, পাকিস্তান, বাংলাদেশ, তিনটি দেশ আদেও কি চাইছে? ইউনূস সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও বেশি প্রগাঢ় হয়েছে, সুসম্পর্কে পরিণত হয়েছে। কেন? এতদিন ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের সত্যিই কি কোনো শত্রুতার সম্পর্ক ছিল, নাকি মৈত্রীর সম্পর্ক? কেন সেই মৈত্রীর সম্পর্কে এত বড় প্রশ্নচিহ্ন দানা বাঁধল? কেন ইউনূস সরকার আসবার পরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমাগত খারাপ করবার চেষ্টা করলো? কেন পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে চীনকে আরও বেশি করে ডিভিডেন্ড দিল? জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টা, জানার চেষ্টা করব কে কি বলছেন, কার কি মতামত আগামী 1 ঘন্টায় আপনাদের সামনে। এখন আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। এর মধ্যে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আমার সঙ্গে রয়েছেন মাননীয় সঞ্জিত ঘোষ, বিজেপির সমর্থক। আর কিছুক্ষণের মধ্যে আমার সঙ্গে তৃণমূল কংগ্রেস সমর্থকও জুড়বেন। আপনাদের দুজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় সন্ধ্যে 7টার এই শোতে। আমি প্রথমেই চলে যাব সঞ্জিত বাবুর কাছে। সঞ্জিত বাবু, দেখুন, মোদি এবং ট্রাম্পের মধ্যে বৈঠক হয়েছে। অ্যালুমিনিয়াম এবং স্টিল নিয়ে যেমন আলোচনা হয়েছে ঠিক তেমনইভাবে আলোচনা হয়েছে বাংলাদেশ নিয়েও। সূত্র মারফত আমরা যা জানতে পারছি, বাংলাদেশের বারবারন্ত তো কমছেই না, উল্টে এবার শেখ হাসিনাকে বার্তা দিতে হচ্ছে, কড়া বার্তা দিতে হচ্ছে ইউনূসকে। সঞ্জিত বাবু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। যেটা ঘটনা চলছে বাংলাদেশে, মোহাম্মদ ইউনূসের সরকার
এবং তিনি একটা জিনিস হচ্ছে গিয়ে যে জায়গাটাতে উনি হচ্ছেন নোবেল পুরস্কার পেয়ে এসেছেন, এবং তারপর থেকে যে সরকারটা চালাচ্ছেন সেটা জামাতি এবং ইসলামী মৌলবাদীদের প্রচ্ছন্নে তিনি সরকারটা চালাচ্ছেন। এবং এই সরকার চালাতে চালাতে আমরা কি দেখেছি, ভারত বিদ্বেষী বেশি করে উস্কানিমূলক কাজকর্ম চলছে। আমরা দেখেছি ভারতবর্ষের জাতীয় পতাকা পায়ের তলে পদধূলিত হচ্ছে। আমরা দেখছি বাংলাদেশে বাস থেকে ছাত্ররা নামছে, সেখানেতেও ইন্ডিয়া বলে লেখা আছে, তার উপর দিয়ে নামছে। তো সেই জায়গাটা করতে গিয়ে এখন যে জায়গাটাতে এসেছে এবং চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে গ্রেপ্তার করে রাখা, এই যে একের পর এক ঘটনা ভারতবর্ষের এবং তথা সারা বিশ্বেরকে নাড়া দিচ্ছে, সেখানে এই ইউনিশ সরকার সত্যি কথা বলতে গেলে দেশ চালাবার তো কোনো অভিজ্ঞতা নেই। এবং আমরা গত আগস্ট মাস থেকে ছাত্র আন্দোলন থেকে বাংলাদেশকে উত্তাল হতে দেখেছি। এই বাংলাদেশকে উত্তাল হওয়ার পর ছাত্র আন্দোলনটা আস্তে আস্তে দেশ বিরোধী এবং হাসিনা সরকারের উপরে পুরো অভিমুখটা ঘুরে গেল। তারপরে হাসিনা সরকারকে বাংলাদেশ ছাড়তে হলো, এবং বাংলাদেশ ছাড়ার জন্য কিন্তু তিনি বাংলাদেশি বিমানে করেই কিন্তু নয়াদিল্লিতে আসেন, এবং নয়াদিল্লিতে আসার পর থেকে ওখানে ইউনিশ সরকার চলতে থাকে। এবং ইউনিশ সরকার চলার পর আমরা যেটা দেখছি যে একেবারে অ্যাকচুয়ালি হচ্ছে কি, নোবেল পুরস্কার পাওয়া আর দেশ চালানো, রাষ্ট্র চালানো দুটো তো এক জিনিস নয়। তো এই দুটো এক জিনিস নয়, এবং তিনি যাদের কথায় চলছেন, আমেরিকার যে আগের যে ডিপ স্টেট তাদের যে সহযোগিতা উনি পেয়েছিলেন, এবং সহযোগিতা পাওয়ার পরে এই আস্ফালন এমন একটা জায়গায় চলে গেছিল, সেখানে ভারত বিদ্বেষী কার্যকলাপ আরো দীর্ঘায়িত হয়েছে এবং আরো ভয়ঙ্কর রূপে আকার নিয়েছিল। তো সেই জায়গা থেকে শেখ হাসিনা তারপরে এখন বর্তমানে শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তিনি চেষ্টা করছেন, এবং আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন আছে তাকেও নিষিদ্ধ করার জন্য চেষ্টা করছেন, যাতে শেখ হাসিনা দেশে না ফিরতে পারে, এবং নির্বাচন যেটাকে আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, তাকে পূর্ণভাবে যে সরকার চালাতে গেলে যে নির্বাচন, সেই নির্বাচনটাও যাতে না হতে পারে, যাতে দেরি হয়, ডিলে হয়, তার জন্য তিনি অনেক সব রকম ভাবে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু চেষ্টা করার পরেও শেখ হাসিনাকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি তিনিও ভারতবর্ষের থেকে এবং এখান থেকেও তিনিও বলতে চেয়েছেন, এবং তিনিও বলছেন যে জঙ্গি মানবাধিকার লঙ্ঘন এইসব যা যা করেছেন সেগুলো রাষ্ট্রের কাছে নিয়ে আসবেন এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেবেন। সবই ঠিক আছে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে কি, বাংলাদেশের এখন যে পরিস্থিতি সেটা ভয়ঙ্কর পরিস্থিতি। আর আমি এর বহু আগে শোতেও বলেছি যে ডোনাল্ড ট্রাম্প যেদিন ক্ষমতায় আসবেন, এবং যেদিন ক্ষমতা তিনি একদম সরকারিভাবে যেদিনকে তিনি মসনদে বসবেন, সেদিনের পর থেকে দেখবেন এদের এই আস্ফলন আস্তে আস্তে করে কমতে থাকবে। এখন টোটালটা নরেন্দ্র দামোদর দাস মোদীজির ওপরে ছেড়ে দিয়েছেন, যশস্বী প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের, এবং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ওপরে তিনি আস্থা ভরসা বিশ্বাস রেখেছেন যে বাংলাদেশের ইস্যুতে যাতে বাংলাদেশকে যে উত্তাল পরিস্থিতি তার উপর আস্থা রেখেছেন। এবং সেই জায়গাটা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, মোহাম্মদ ইউনূস এখন কিন্তু একটু ভীত এবং সন্ত্রস্ত, এবং তিনি এখন যে জায়গাটা থেকে ভাবছেন যে এখান থেকে বেরোনো কিভাবে যায়। তার জন্য আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে আস্ফালন সেটা কমে গিয়ে ভারতের কাছে নতজানু হয়ে এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার একটা করার চেষ্টা করছেন উনি। যতই করুন, যেভাবে বাংলাদেশকে উত্তাল হয়েছে এবং বাংলাদেশে যেভাবে ভারত বিদ্বেষী কাজকর্ম চলছে, সেই জায়গাটাকে তিনি একেবারে সত্যি কথা বলতে ব্যর্থ। এবং সেখান থেকে ফিরিয়ে আসতে গেলে বাংলাদেশের ইউনিশ সরকারকে ইমিডিয়েট ভোটে আসতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে যেমন ভারতীয় ভোট হয় ওখানেও যেমন ভোট হয়, সেই ভোটেতে আসতে হবে। সেইটা না করতে পারলে ইউনিশ সরকারের সমূহ বিপদ। এবং সেইখান থেকে শেখ হাসিনা যদি তাদের দেশে যায় এবং তাদের অভ্যন্তরীণ ব্যাপার, তবে একটা জিনিস হচ্ছে, শেখ হাসিনাকে যেভাবে তাড়ানো হয়েছে এবং যেভাবে ছাত্র আন্দোলনটাকে অন্যদিকে জঙ্গিদের মুখে অভিমুখ করা হয়েছে, এইটা অত্যন্ত কি বলবো যে ভয়ঙ্কর দিক। একটা রাষ্ট্রের কাছে এটা একটা খুব খারাপ দিক, এবং এই রাষ্ট্রটা একটা সময় ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতো,
কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে পড়োশী দেশ তাদের সঙ্গে সুসম্পর্ক তো দূরের কথা, তারা ভারত বিদ্বেষীতে এমন ভাবে লিপ্ত হয়ে যাচ্ছেন যেন ভারত মনে হচ্ছে ওনাদের শত্রু। কিন্তু ভারত যদি না থাকে পাশে, বাংলাদেশ সরকার, বাংলাদেশের মানুষ সমস্তরাই মানে অনাথ, এবং তাদের কিছু করার ক্ষমতা নেই। এই শুধু শুধু মানে মুখে মারিতং জগৎ বলে যে একটা কথা আছে বাংলায়, প্রবাদ বাক্য, সেইটা বলে ইউনিশ সরকার চালাতে চাইছে। কিন্তু ইউনিশের যারা মাথায় উপদেষ্টা কমিটিতে যারা রয়েছেন তারাও যেমন মানে কিছু বোঝেন না, আর ইউনিশ সরকার তো তার তো নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই দেশ চালানোর, তার জন্যই আজকে এই অবস্থা হচ্ছে, আজকে হাসিনাকে এই বিবৃতি দিতে হচ্ছে। বুঝতে পেরেছি। রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, শুভ সন্ধ্যা অঞ্জনদা, লাইভ টিভিতে আপনারা যারা আছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা। রবীন্দ্রনাথের একটা কথা, আসলে একটা লাইন বলি অঞ্জনদা, এটা খুবই দরকার এই কারণে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে যে ওরে গুরু তোর হাতে নাই এই ভুবনের ভার। তার মানে ভীরুতা দিয়ে কোনোদিন দেশ স্বাধীন করা যায়নি, দেশের পরিবর্তন আনা যায়। আজকে যে টপিকটা আপনারা মানে বলছেন, মানে এই বাংলাদেশ নিয়ে অনেকগুলো তো শো করেছেন, তো এখানে শেখ হাসিনা বিবৃতি দিচ্ছেন এবং তিনি ভারতে বসে অনেক সময় অনলাইনে বলছেন কথা। জানি না আমাদের কূটনৈতিক বিশেষজ্ঞ বা আন্তর্জাতিক বিশেষজ্ঞ যারা আছে তারা এই ব্যাপারটা ভালো বলতে পারবেন। আমরা পরাধীন দেশে দেখেছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশকে স্বাধীন করার জন্য বার্লিনে গিয়ে তিনি সেখান থেকে কিন্তু বেতারে কিন্তু ভারতবাসীদেরকে কিন্তু জাতীয়তা বোধে বলুন, স্বাধীনতা আন্দোলনের জন্য কিন্তু উদ্বুদ্ধ করছে। এখন জানি না একটা স্বাধীন দেশের রাষ্ট্রনেতা তিনি ভারতবর্ষে বসে সেই দেশের হাল হকিকত নিয়ে বা তাদের শাস্তি দিবেন, যারা অন্যায় করছে তাদের বিচার করবেন, এক সময় তিনি সেই দেশে ফিরে, সেটা আপনাদের চ্যানেলে দেখতে পাচ্ছি বলছেন। জানি না সেটা কতখানি ঠিক বা বেঠিক, সেটা তো আমার ব্যক্তিগত মত, এটা যারা বিশেষজ্ঞ তারা বলবেন। কিন্তু অঞ্জনদা, আমরা ইতিহাসে দেখেছি আলেকজান্ডার এবং দারাউসের একটা যুদ্ধ দেখেছিলাম আমরা। আলেকজান্ডারের পূর্বপুরুষদেরকে অপমান করেছিল দারাউসের বংশধররা, কিন্তু আলেকজান্ডার চেয়েছিল তাদের জবাব দেওয়ার জন্য যে একটা সামরিক একটা সুবিধাজনক জায়গাতে 6 বছর তাকে খুঁজে দাঁড়িয়েছিল এবং সামনাসামনি হয়েছিল। আলেকজান্ডার সারা জীবনই 40,000 সৈন্য নিয়ে লড়াই করেছেন, দারাউসের সৈন্য প্রায় 10 লক্ষ। হ্যাঁ, তখন আলেকজান্ডারের মেজররা যারা ছিলেন, যারা যুদ্ধক্ষেত্রে, তারা এসে আলেকজান্ডার বলছে যে এত বিশাল সৈন্যের সাথে আমরা কিভাবে লড়াই করব। তখন আলেকজান্ডার বলেছিল যে এই শত্রুকে এই 6 বছর ধরে আমি খুঁজে বেড়াচ্ছি, এই শত্রু আজকে আমার সামনে এসে হাজির হয়েছে। আমরা তো জিতেই গেছি, সামান্য একটু খালি সকালে যুদ্ধটা করতে হবে। পরের দিন যুদ্ধ হলো, আলেকজান্ডার জিতলো। তো আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, কিছুই না, একটা অন্তর্বর্তীকালীন সরকার মানে একটা কোনো আন্দোলনের পরিপ্রেক্ষিতে, একটা কোনো অভ্যন্তরীণ অস্থিরতার পরিপ্রেক্ষিতে তারা সেই সুযোগটা নিয়ে ক্ষমতায়। কিন্তু বাংলাদেশের যে 17 কোটি 18 কোটি মানুষ যারা, যাদের এই দেশটা এবং তাদের পূর্বপুরুষ যারা বা তাদের বাপ ঠাকুরদাদারা বহিঃশত্রুর বিরুদ্ধে 9 মাসের যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, তারা তো দেশের নাগরিক, তারা তো দেশের নাগরিক। তারা যদি এখন একটা স্বাধীন দেশ পাওয়ার পর এই সামরিক উত্থান বলুন আর ইউনিসের সরকার বলুন, যাই বলুন, এই মুক্তি পাওয়ার জন্য কিন্তু তাদের সংঘবদ্ধ হয়ে কিন্তু এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে। কারণ বাইরে থেকে আপনি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পই বলুন আর আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে তো আপনারা আবার 56 ইঞ্চি বডি বললে তখন আপনারা আবার হট করে উঠবেন, ঠিক আছে? তো তিনি কাদের কথা বলছেন রতনবাবু?
আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছি। হ্যাঁ, না মানে 56 ইঞ্চি বডি বললে পরে কারা রেগে উঠবে? আরে কারা রেগে উঠবে আপনি বলবেন, আমাদের যে সঞ্জীব বাবু আছেন তিনি বলবেন, বিজেপির যে সমস্ত ভাইরা আছে বন্ধুরা আছে তারা অস্ত্র উঠবে যে আমরা তো 56 ইঞ্চি বলবেন কেন? ঠিক আছে? নরেন্দ্র দামোদর যশস্বী প্রধানমন্ত্রী বলুন, হ্যাঁ, যশস্বী প্রধানমন্ত্রী বলে যশস্বী বলছি। প্রধানমন্ত্রী বলুন, যশস্বী বলুন। এবার বলি, এবার এই তো প্রধানমন্ত্রী দেখলাম যে আমাদের বন্ধু বলেছিলেন হাতে পায়ে বেরিয়ে দিয়ে প্রথমবাবু আছি এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন তৃণমূল সমর্থক মাননীয় গৌরাঙ্গ চৌহান। গৌরাঙ্গ বাবু, আপনাকে স্বাগত টিভি বাংলা সন্ধ্যা 7টার শোতে। ব্যাক টু রতনবাবু। রতনবাবু বলুন। হ্যাঁ, আর যেটা বলছিলাম অঞ্জনদা, যে বাংলাদেশের ব্যাপার নিয়ে তো আমরা অনেক আলোচনা করেছি। আজকে আপনি যেটা বলছেন যে শেখ হাসিনা যেটা আপনি বক্তব্য দেখালেন, দেশের ভিতরে অন্যায়ের অবিচারের উনি বিচার করবেন, উনি দেশে কবে ফিরবেন? দেশের মানুষ তো ওনার দিকে মুখ চেয়ে বসে আছেন, উনি তো দেশ ছেড়ে অন্য দেশে এসে বসে আছেন। এই প্রশ্নগুলো স্বাভাবিক চলেই আছে। তা আমরা চাই, আর যেহেতু এটা আন্তর্জাতিক ব্যাপার অঞ্জনদা, এইসব ব্যাপার নিয়ে বেশি কথা না বলাই ভালো। কারণ দেখুন, একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার, তারা কি করবে না করবে কিন্তু সেটার অভ্যন্তরীণ নাই এই কারণেই যেহেতু ওই দেশটা আমাদের একটা মিত্র দেশ এবং ওই দেশের স্বাধীনতার পিছনে ভারতবর্ষের একটা বড় ভূমিকা এবং তারা বরাবরই আমাদের সাথে সুসম্পর্ক এবং ভ্রাতৃত্ব বলুন, সৌভ্রাতৃত্ব বলুন, আতিথেয়তা বলুন, একটা আমাদের সম্পর্ক আছে। যার জন্য আপনারাও চান যে বারবার এই প্রোগ্রামটা করে অন্তত পক্ষে সেই দেশের সাধারণ মানুষ যেন তারা তাদের দেশকে তারা যেন একটা গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, এই উদ্দেশ্যে কিন্তু বারবার আমরা এই প্রোগ্রাম বা এই আলোচনা করে যাচ্ছি। আমরা কখনোই সেই দেশে যে একটা অরাজকতার থেকেই যাক দীর্ঘ মেয়াদি অনেকদিন থেকে এরকম একটা পরিস্থিতি চলুক, সেটা কিন্তু আমরা কেউ চাই না এবং ওই দেশের নাগরিকরাও চায় না। তো আমাদের উচিত আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে সেই দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। না হলে বলুন তো আমাদের যে প্রতিবেশী দেশ যতগুলো আছে, এর আগেও বলেছি যে দেখুন পাকিস্তান বলুন, চীন বলুন, বাংলাদেশ বলুন, শত্রু দেশগুলো কি হয়, শত্রু শত্রু মিত্র হয়। আজকে বাংলাদেশকে যদি ভারতের শত্রু করে দেওয়া যায়, অটোমেটিক পাকিস্তান কিন্তু তার বন্ধু হয়ে যাবে, চীন কিন্তু তার বন্ধু হয়ে যাবে। এবং সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, লাই ৭১-এর পরে পাকিস্তান থেকে জাহাজে করে মাল যাচ্ছে ওই দেশে, এই দৃশ্য দেখতে হচ্ছে। ওই দেশের এত মানে কি বলবো, মানে অর্থনৈতিক দুরবস্থা শুরু হয়ে গেছে। আপনাদের বিভিন্ন প্রোগ্রাম গুলোতে দেখি যে না হলে একটা নারকেল গাছের নারকেল কুড়োনোর জন্য সেভাবে মানে ছুটাছুটি করছে। আজকে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা হয়েছে, সেই বাড়ির রসকে সুরকিকে নিয়ে বিক্রি করে 50টা টাকা হবে, সেই দৃশ্য আমরা দেখেছি। তাই অবিলম্বে যেহেতু ভারতবর্ষ একটা মানবিক দেশ, হ্যাঁ, ভারতবর্ষ সবসময় মানবিকতার কথা বলে, বন্ধুত্বমূলক আচরণ করি, আমরা সহানুভূতি দেখাই, আমরা অতিথিদেরকে আপ্যায়ন করি। তার মানে এই নয় যে যিনি অতিথি হয়ে আসবে তুমি আজীবন এখানে থেকে যাবে বা বুঝতে পেরেছি রতনবাবু, আপনার পয়েন্ট অফ ভিউ বুঝতে পেরেছি। রতনবাবু, আমার আপনি বলছেন যে প্রধানমন্ত্রীর 56 ইঞ্চি বডি নিয়ে বললে পরে আপনার মানে আমাদের মধ্যে অনেকে খারাপ লাগবে, বিশেষ করে বিজেপি কর্মী সমর্থকদের। এবং বিজেপি কর্মী সমর্থকদের বললে আমি কোনো উত্তর দিতাম না, সেটা বিজেপি সমর্থকরা উত্তর দেবে, কিন্তু আপনি বললেন যে আমারও খারাপ লাগবে। দেখুন, এখানে খারাপ লাগার বিষয় না, মূল কথা আমাদের খারাপ লাগার মূল বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এই পদগুলোর গরিমা নিয়ে কথা বলা নিয়ে। আপনি যদি ব্যক্তি নরেন্দ্র মোদীকে কিছু বলতেন, আমাদের কিছু বলার নেই। আপনি প্রধানমন্ত্রী শব্দটা যখন সংযোজন করবেন তখন সেই পদটার গরিমা রয়েছে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার 56 ইঞ্চি নিয়ে যখন বলবেন তখন অটোমেটিক্যালি আমাদের বলতে হবে রতনবাবু। কখনোই না কথা নিয়ে আমরা কিন্তু আপনার চ্যানেলে এর আগে প্রোগ্রাম করি। আমি কিন্তু অঞ্জনদা এই কারণেই বলেছি কথাটা যে দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছি এবং তারপর 56 ইঞ্চি বলেছেন আমরা জায়গাতে, হ্যাঁ, তারপরে বলেছি যে ওনার কার্যকলাপ বা ওনাকে নিয়ে যারা বলে, ওনাদের দলের যারা বড় বড় কথা বলেন তারাই বলে যে আমাদের প্রধানমন্ত্রীর আছে, আমাদের আছে। বলুন তো অঞ্জন, আপনি কথা বলেন আজকে, বলুন তো আমাদের যে মারা গেছেন আমাদের ডক্টর মনমোহন সিং, তাকে কি ভাষায় কথা বলেছে?
মনমোহন সিংকে কি ভাষায় কথা বলেছিলেন? মোহন দণ্ড করে কথা বলেছেন একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, তখন তাদের মনে হয় যে এই কথা। আমি কিন্তু ব্যঙ্গ আপনাদের যেখান থেকে সূত্রপাত, রতনবাবু আপনাদের যেখান থেকে সূত্রপাত, মহাত্মা গান্ধী যেটা বলছে, জাতির জনক, তিনি শান্তির কথা বলতেন, বদলার কথা বলতেন না, শান্তির কথা বলতেন। আমরা এটা বিশ্বাস এখন কি নতুন সংযোজন হলো? কংগ্রেসের নতুন সংযোজন হয়েছে। বিজেপি যে ভাষায় কথা বলবে আপনারাও সেই ভাষায় কথা বলবেন। তাহলে আপনাদের আর বিজেপির মধ্যে পার্থক্য কি থাকবে এবং পরবর্তী লোকসভাতে আপনারা ঠিক কি এজেন্ডা নিয়ে বলবেন যে আমরা ওদের থেকে আলাদা? কখনোই না অঞ্জনদা, আমরা কেন ওদের ভাষায় কথা বলবো? আমাদের কথা। আপনি তো বলছেন মনমোহন সিংকে কি ভাষায় কথা বলেছেন, অর্থাৎ মনমোহন সিংকে আক্রমণ করা হয়েছে, সেটা যেমন নিঃসন্দেহে অত্যন্ত খারাপ, অত্যন্ত ভুল, সে একই রকম ভাবে আপনারাও ভুল করবেন? না, আমি এটা জাস্ট উদাহরণ হিসেবে আপনাকে মানে কথাটা বললাম, আমি কিন্তু বলতে চাইনি। হ্যাঁ, যেহেতু আপনি এখানে ব্যাখ্যা করছেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে 56 ইঞ্চি বডি ওইভাবে বলিনি, আমি বলেছি। আমি ব্যাখ্যা করছি না, আপনি নিজেও জানেন, অন রেকর্ডও রয়েছে, আপনি প্রধানমন্ত্রীর কথাই বলেছেন। 56 ইঞ্চি বডি, এখানে যারা যারা রয়েছে তারাও নিশ্চয়ই শুনতে পেয়েছে এবং আমি বিশ্বাস করি আপনি সেটা মানবেনও। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী পদটা নিয়ে। দেখুন, আজকে আমাদের টপিক এটা নয়, কিন্তু আমি শুধুমাত্র এই কথাটিকে ইন্টারাপ্ট করলাম এই জন্যই, তার কারণ প্রধানমন্ত্রী পদটার গরিমা রয়েছে। এটা যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলা হয়, যদি মুখ্যমন্ত্রী পদটিকে বলা হয়, আমরা বলবো, তার কারণ পদটা যথেষ্ট গরিমা রয়েছে, সেখানে ব্যক্তি বিশেষের কোনো স্থান নেই। আজ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, আপনারও প্রধানমন্ত্রী, এখানে প্যানেলিস্ট থাকা প্রত্যেকের প্রধানমন্ত্রী। সেখানে 56 ইঞ্চি বডিটা ক্লাসিফিকেশন করে অন্য অ্যাঙ্গেলে বলার মধ্যে দর্শকরাও কিন্তু বুঝতে পারে রতনবাবু। দর্শকদেরকে এতটা বোকা ভাবা উচিত নয়। দাদা ঠিক আছে অঞ্জনদা, আপনার সাথে আমি সহমত, কিন্তু আমার প্রসঙ্গটা হচ্ছে যে উনি যাকে বন্ধু বলে আমেরিকার প্রধানমন্ত্রী ওনার বন্ধু, সেই বন্ধুর সাথে দেখা করার পরেও যে প্লেনটা এসে পৌঁছালো, সেই প্লেনেও আমরা দেখতে পেলাম যে হাতে পায়ে বেরিয়ে দিয়ে ভারতীয় নাগরিকদেরকে নামানো হচ্ছে, কারণ তারা অবৈধভাবে কোনো প্রবেশ করে। সেইখানটাতে বলতে চাচ্ছি অযোধ্যা যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এত মানে শক্তিশালী এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেন, তারপরে হয়তো ভেবেছিলাম যে চিত্রটা হয়তো বদলাবে, কিন্তু সেই চিত্রটা বদলালো না। তাই কোথাও দেখুন অযোধ্যা, যেটা সত্যি, যেটা বাস্তব, সেটাকে তো আপনার তুলে ধরতেই হবে। ধরছি তো, কোথায় অস্বীকার করেছি? একবারও অস্বীকার করেছি? প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খ তুলে ধরছি রতনবাবু। অন্তত আপনি এটা খুব ভালো করে জানেন, প্রথম দিন থেকে ট্রাইব টিভি বাংলা অলওয়েজ সত্যির পথে থেকেছে এবং নিউট্রাল থেকেছে, কখনো কোনো শাসক হোক কিংবা বিরোধী কারো সাপোর্ট নেয়নি। যেখানে যে ভুল তাকে আমরা ভুল বলেছি, সাদাকে সাদা, কালোকে কালো বলেছি আমরা, কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ করিনি। ইনফ্যাক্ট আপনি যেই এক্সাম্পল টানছেন যে হাত পা বেঁধে বেরি বেঁধে তাদেরকে আবারও ভারতে ফিরিয়ে দেওয়া, এই টপিকও আমরা তুলেছি, এই টপিক নিয়েও আমরা কথা বলেছি, সেখানে কোনো মার্সি নেই। ভুল করলে সেই ভুল নিয়ে আমরা আলোচনা করবই, তার কারণ আমরা গণতন্ত্রের জন্য এই মন্দির খুলে রেখেছি। ট্রাইব টিভি বাংলা আমাদের কাছে একটা মন্দির রতনবাবু, এবং ট্রাইব টিভি বাংলা জন্য আমরা অত্যন্ত গরিমা বোধ করি। আমরা যারা শক্তিশালী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে আমরা মানে যারা মানে আপনি বলেন, সেই শক্তির তো নমুনা দেখতে পেলাম, এর জন্য কথাটা বললাম। প্রধানমন্ত্রীর জন্য আপনারও গর্ব হওয়া উচিত, প্রধানমন্ত্রী পদের জন্য গর্ব হওয়া উচিত। নরেন্দ্র মোদী স্পেসিফিক্যালি আমি বলছি না, আমি সেটা বলছি রতনবাবু। আমি সঞ্জিত বাবুর কাছে যাবো। বেশ, একেবারে আমি শুধু এটাই শুনতে চাইছিলাম, তার কারণ আজ আমাদের টপিক ভারতবর্ষ নয়, বাংলাদেশ টপিক, আর আপনি ভারতে ফিরে এলেন। সঞ্জিত বাবু। আমি শুধু খালি রতনদাকে বলবো যে রতনদা, দেশের প্রধানমন্ত্রী আপনারও, আর মানে ওই বাংলাদেশ টপিকসে আপনি নিয়ে এলেন 56 ইঞ্চি ছাতি। তো দেশের প্রধানমন্ত্রী, আপনারও প্রধানমন্ত্রী, এখানে যারা আছে সবাইকারই প্রধানমন্ত্রী, এবং আমরা সব সময়ের জন্য যেটা 56 ইঞ্চি ছাতি বলি না, আমরা সব সময়ের জন্য বলি যশস্বী প্রধানমন্ত্রী। তো আমরা যদি তার ইয়েটাকে যদি সম্মান দিই, আপনিও দিন। তার কারণ হচ্ছে গিয়ে বরং তাকে দেখে কিছু শেখবার চেষ্টা করুন আপনারা আগামী দিন, যাতে আপনারা অন্তত পশ্চিমবঙ্গের বুকে যাতে খাতাটা খুলতে পারেন। না, খাতাটা খুলতে পারেন সেটা দেখুন, এবং প্রশংসাটা যদি করেন
একটু ভালোভাবে আমরা করুন, বলি না, এতে ভালো লাগে, এতে ভালো লাগে, কারণ কি সম্মানটা দিতে শিখুন। না না, শুনুন, আপনাদেরই কথা এটা। হ্যাঁ, না আমাদের কথা না তো, আমরা 56 ইঞ্চি ছাতি বলি না, 56 ইঞ্চি ছাতি আপনারা বলেন, আমরা যশস্বী প্রধানমন্ত্রী বলি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলি, সম্মান দিয়ে কথা তার তো বলি, মাননীয় ঠিক আছে? প্রধানমন্ত্রী বলুন 56 ইঞ্চি। আর আর আপনারা বলছেন যে ওখান থেকে আমেরিকা থেকে কেন বেরি দিয়ে ইয়ে করে নিয়ে এসছে। না দেখুন, আজ আমাদের টপিক এটা নয় সঞ্জিত বাবু, আমি এখানে এই বিষয়ে আমি বেশিক্ষণ লিঙ্গার করতে পারবো না, আমাকে গৌরাঙ্গ বাবুর কাছে আসতে হবে। গৌরাঙ্গ বাবু, না না সঞ্জিত বাবু, আজ আমাদের টপিক এটা নয়। গৌরাঙ্গ বাবু, কার্যত যা দেখা যাচ্ছে শেখ হাসিনা পুরোপুরি এবার কড়া বার্তা দিচ্ছে ইউনূস সরকারকে, এবং অত্যন্ত প্রাসঙ্গিক এই বিষয়, যে বিষয়ে রতনবাবুও তুলে ধরলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে দেখা করছেন এবং সামগ্রিক বৈঠকের মধ্যে অনেকগুলো বিষয়ের দিকে নজর দেওয়া হয়েছে। ঠিক যেমন ভারতের সঙ্গে ইউরোপের সম্পর্ক, অর্থাৎ ইউরোপের মধ্যে ট্রেডের আদান প্রদান, এবং ঠিক সে জায়গায় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এবং বাংলাদেশের এই সামগ্রিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে, সূত্র মারফত আমরা জানতে পারছি। এবার প্রশ্ন হচ্ছে, এখন শেখ হাসিনাকে এই দেশ থেকে বার্তা দিতে হচ্ছে বাংলাদেশের সরকারকে, এখনও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না গৌরাঙ্গবাবু? আমাদের প্রশ্ন ঠিক এই জায়গায়। গৌরাঙ্গবাবু, দেখুন, সকলকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। প্রথমে বাংলাদেশের মাটিতে যে ধরনের নারকীয় হত্যালীলা করেছে ইউনিট সরকার, বেছে বেছে সব আওয়ামী লীগের লোকদেরকে যেমন মেরেছে, হিন্দু সনাতনীদের উপরে অত্যাচার হয়েছে, মুজিবুর রহমানের সমস্ত মূর্তিগুলোকে ভাঙা হয়েছে, ঘর ভাঙা হয়েছে, বিভিন্ন ভাবে হত্যালীলা ধ্বংসলীলা হয়েছে। এতদিন 6 মাস বা 8 মাস ধরে চলে যাওয়ার পরে বাংলাদেশ কোন জায়গাটায় গিয়ে দাঁড়ালো? তাই যদি গিয়ে দাঁড়ালো কোন জায়গাটায়, আজকে বিশ্বের কাছে আছে 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 পিছিয়ে পড়ছে। এবং তার পাশাপাশি আজকে যদি দেখি, এই যে শেখ হাসিনা যে বার্তাগুলো দিচ্ছেন, সেই বার্তাগুলো তো অনেক আগে করা উচিত ছিল ওনাকে। এই যে এখানে বলি না, আমাদের ভারতের সংবিধান কিন্তু, যে সংবিধানকে যদিও বিজেপি মানে না, এই কেন্দ্র সরকার আমাদের বি.আর. আম্বেদকরের যথেষ্ট অপমান করে এবং সংবিধানকে সবসময় তুলোধনা করে। আজকে ভারতের সংবিধান কিন্তু সেনাদের হাতে ছেড়ে দেয়নি। ভারতের সংবিধান এতখানি স্ট্রং তৈরি করা আছে যে কোনো জায়গায় কোনো যদি অপ্রীতিকর ঘটনা এবং দেশের যখন সুরক্ষার প্রশ্ন বা দেশের নেতৃত্বের প্রশ্ন আসবে, সেনাদের হাতে ছেড়ে দেওয়া হয়নি। যেটা হয়েছে বাংলাদেশে রয়েছে বা পাকিস্তানে রয়েছে বা শ্রীলঙ্কাতে রয়েছে, দেখবেন সেনাদের হাতে যদি ক্ষমতা চলে যায়, রাষ্ট্রপতি শাসনের বদলে যদি সেনা প্রধানদের হাতে ক্ষমতা চলে যায়, তাহলে পরে কিন্তু সেনারা কিন্তু সবসময় মিসলিড করে। আজকে শেখ হাসিনার কিন্তু ওখান থেকে বেরিয়ে আসা এবং পালিয়ে যাওয়া উচিত হয়নি। আজকে উনি বেরিয়ে এসে এবং ওখান থেকে পালিয়ে না আসতেন এবং আরো যদি কঠোর এবং দমন নীতির সাথে এটাকে যদি মোকাবিলা করতে পারতেন ট্যাক্টফুলি, তাহলে আজকে হয়তো এই অবস্থা হতো না। এবং বাইরে থেকে বহিরাগত যারা জঙ্গি সন্ত্রাসবাদীদেরকে ঢুকিয়ে দিয়েছে, আজকে শেখ হাসিনা বলছেন, সোমবার দিন বলেছেন শেখ হাসিনা যে এই মাটিতেই হচ্ছে ইউনিসের ইউনিসের বিচার হবে বা সন্ত্রাসবাদীদের হবে, সেগুলো বলছেন, সব ঠিক আছে। এটা কিন্তু তিনি দেশের মাটি থেকেই করতে পারতেন এবং ভারতের সাহায্য অবশ্যই দরকার ছিল। ভারতের কাছে যদি সাহায্য চাওয়া হতো এবং আমাদের প্রধানমন্ত্রী যদি একটু এই 56 ইঞ্চির বডিটাকে যদি একটু এক্সপোজ করে দিতেন, 56 ইঞ্চির বডিটা। গৌরাঙ্গবাবু, আমি আবারও বলছি, প্রধানমন্ত্রী শব্দটা ব্যবহার করে এইভাবে টিস করবেন না। প্রধানমন্ত্রী, আপনি নরেন্দ্র মোদী বলুন, নরেন্দ্র মোদী বলুন। দেখুন আমি একটা জায়গাটাতে আমি কন্ট্রাডিকশন যেতে চাই। দেশের নরেন্দ্র মোদী তো রয়েছেন, কিন্তু সমস্ত দায়ভার কিন্তু যখন চেয়ারে যে থাকেন তার দায়ভার। আপনি চেয়ারকে বলতেই পারেন না। না 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 গৌরাঙ্গবাবু, আপনি কোনো পদকে নিয়ে এরকম বলতেই পারেন না। না, আপনার এই রাইট নেই। আপনি নরেন্দ্র মোদীকে নিয়ে বলতে পারেন, প্রধানমন্ত্রী চেয়ার কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী চেয়ারকে বলতে পারেন না। দুটো চেয়ারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে এবং দুটো চেয়ারই অত্যন্ত গরিমার। না গৌরাঙ্গবাবু, না। চেয়ার হোল্ড করছেন বলে নরেন্দ্র মোদী বলুন, নাম ধরে বলুন, ব্যক্তিগত স্বার্থে বলুন, কিন্তু কোনো পোস্টকে কেন বলছেন? পদের গরিমাটাকে সম্মান করুন। না না গৌরাঙ্গবাবু, আমি এটা আমার শোতে কোনোভাবেই পারমিট করতে পারবো না। না, আপনি নরেন্দ্র মোদী বলুন,
কোনো অসুবিধে নেই। ব্যক্তি কে বেশ, গৌরাঙ্গবাবু আসছি, আমাদের আমাদের আমরা আমরা ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। ফিরে এলাম বিরতির পর। আজকের মূল আলোচনার বিষয় ইউনূসে করা হাসিনা। আমি গৌরাঙ্গবাবুর কাছে ছিলাম। গৌরাঙ্গবাবু বলুন। তার বিরুদ্ধে তার হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন বলুন। দেখুন, আমি প্রথমেই বলছি যে শেখ হাসিনা যে বার্তা দিয়েছেন সেই বার্তা অত্যন্ত পজিটিভ এবং এটা হওয়া উচিত ছিল। বাংলাদেশের মানুষ আজকে বিপদগ্রস্ত। বাংলাদেশ একটা অর্থনীতির দিক থেকে বাংলাদেশ আজকে পিছিয়ে পড়া এবং বাংলাদেশকে হাইজ্যাক করে নিয়েছে হচ্ছে টোটালটাই পাকিস্তান। বাংলাদেশ আর স্বাধীন রাষ্ট্র নেই, একটা পরাধীন রাষ্ট্রে, বকলমে পরাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে এবং বাংলাদেশ দ্বারা পাকিস্তান দ্বারা পরিচালিত হচ্ছে। এই জায়গাটায় শেখ হাসিনা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করা উচিত এবং তিনি যেদিন বেরিয়ে চলে এসেছিলেন সেখানে সেনাপ্রধানদের কথা মতো করা উচিত নয়। এখানে এখানে বাংলাদেশের সংবিধানকে চেঞ্জ করা উচিত, না হলে পরে আজকে এই অবস্থা দেখতে হতো না। সেনাদের হাতে করে দেশ ছেড়ে দেওয়া যায় না, যেটা পাকিস্তান, আফগানিস্তানে, শ্রীলঙ্কাতে বা বাংলাদেশে যেটা দেখলাম, যে যেখানে হচ্ছে প্রধানমন্ত্রী বা যারা থাকছেন পরবর্তীতে করে তারা নিজস্ব পিছন দিক থেকে ক্ষমতা দখল করার চেষ্টা করে। আজকে আমেরিকার একটা বার্তা অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। আমেরিকাও প্রথমের দিকে খেলতে চেয়েছিল ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে যুদ্ধ পরিস্থিতি, গন্ডগোলের পরিস্থিতি খেলতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন পাকিস্তান হাইজ্যাক করে নেয় টোটাল বিষয়টাকে, তখন শেষে পাল্টিবাজের মতো আমেরিকাও পাল্টি খেয়ে গেছে। বাংলাদেশের সাথে নাই অর্থনৈতিক যে সমস্ত ঋণগুলো বা সাহায্যগুলো করা দরকার করে এসেছে, সেগুলো বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ আজকে ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে রয়েছে। ইমিডিয়েট ইউনিসের উপরে মানবাধিকার লঙ্ঘনের যে দোষারোপ এবং বিচার এবং খুন সন্ত্রাসের যে পরিবেশ সৃষ্টি বাংলাদেশে, সেটা চালু করে তুলে নিয়ে আসা উচিত। ইউনিসকে তুলে নিয়ে এসে যা বিচার করা উচিত সেটা, কারণ আমেরিকাই পাঠিয়েছে, ইউনিসের সেল্টার ছিল আমেরিকা, সেটা ইউনিসকে তুলে নিয়ে শেখ হাসিনার মাধ্যমে ও একটা নির্বাচিত সরকারকে 2 বছরের মধ্যে একটা নির্বাচিত সরকার এবং বাংলাদেশের ভয়াবহ অরাজকতা সৃষ্টির মূল কারিগর কিন্তু প্রথমে ছিল বাংলাদেশ, কিন্তু এটা ত্যাগ হয়ে গেছে পাকিস্তান দ্বারা এবং সন্ত্রাসবাদী মৌলবাদীদের দ্বারা, যার ফলে আজকে সরে আসতে বাধ্য হয়েছে। যাই হোক, শুভবুদ্ধির উদয় হয়েছে। ভারত সরকারকে সামরিক দিক থেকে এত শক্তিশালী, একদম শেখ হাসিনাকে সাথে থেকে এটাকে মোকাবিলা করা উচিত এবং কোন সন্ত্রাসবাদী যারা পরবর্তীতে আগামীতে ভারতবর্ষের দিকে আঙ্গুল তুলতে আঙ্গুল তোলার চেষ্টা যদি করে বা বাংলাদেশের মাধ্যমে ভারতবর্ষে ঢুকে গিয়ে ভারতবর্ষকে দুর্বল করে দেওয়ার জঙ্গি হামলার না করতে পারে, তার জন্য ভারতকে সামরিক দিক থেকে সাহায্য করে একদম ইউনিসকে তুলে নিয়ে এসে দেশের বাইরে ছুড়ে ফেলা উচিত। এটা আমার মতামত। গৌরাঙ্গবাবুর কথা অত্যন্ত বোল্ড এবং লাউড অ্যান্ড ক্লিয়ার। সঞ্জিতবাবু, এই বিষয়ে নিশ্চয়ই আপনিও সহমত হবেন, তার কারণ গৌরাঙ্গবাবুর মধ্যে কোনো একটা বিষয় রয়েছে যিনি একেবারে স্পষ্ট ভাষায় বলে দিলেন। এবং একটা বিষয় আমার খুব ভালো লেগেছে গৌরাঙ্গবাবুর, তা হলো, দেখুন, জার্নালিস্ট হিসেবেও আমারও কিছু মতামত থাকতে পারে এবং গৌরাঙ্গবাবুর মতামতে একটি বিষয় আমার কাছে একদম পরিষ্কার, তা হলো ইউনূসের ক্ষেত্রে কতটা কড়া হাসিনা আমরা জানি না, কিন্তু গৌরাঙ্গবাবু পুরোপুরি করা এবং বাংলাদেশের জন্য এক্স্যাক্টলি কি করা উচিত সত্যি একেবারে স্পষ্ট ভাষায় সহজভাবে তিনি বলে দিলেন। সঞ্জিত বাবু। না, উনি তো ওনার বক্তব্য বলেছেন, ভালোই লাগলো, কারণ আমরাও সবাই চাই অত্যন্ত বোল্ড, লাউড অ্যান্ড ক্লিয়ার বলেছেন তিনি, কোনো রাগ না না, এখানে তো কোনো উনি ওনার মতন বলেছেন, ভালো লেগেছে। তো সেই জায়গাটা থেকে আমি বলি যে ওখানে মোহাম্মদ ইউনূসের সরকারের পতন হবেই। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে, যখন ডোনাল্ড ট্রাম্প এবারে পরিষ্কার ভাবে বলেছেন এবং তিনি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির কাঁধে হাত রেখে যে কথা বলেছেন এবং তিনি তাকে দায়িত্ব দিয়েছেন,
আমরা আর একটা ব্যাপার হচ্ছে কি, শেখ হাসিনাকে নিয়ে আসার জন্য দিল্লি থেকে কোনো বিমান যায়নি, এটা মাথায় রাখতে হবে। তাদের সামরিক বাহিনীর বিমানেই কিন্তু দিল্লিতে এসেছেন এবং তিনি অতিথিয়তার আপ্যায়নে তিনি রয়েছেন। এটা একটা পারস্পরিক দিকে যেহেতু কিন্তু সৌহার্দ্যপূর্ণ সঞ্জিতবাবু, একটা গৌরাঙ্গবাবুর সম্পর্ক একটি ছিল। কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকার পূর্ব ইতিহাস অনুসারে আমেরিকাকে বিশ্বাস করা সত্যি কি সঠিক পরিকল্পনা হবে? না, দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুরই তো পরিবর্তন হয়, এটাও মান্যতা দিতে হবে। আগে যারা সরকার চালিয়েছেন তাদের যা ক্ষমতা, আর এখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, যেখানে ধরুন বিশ্ব সম্মেলন হয়, সেখানে 56 জন 80 জন থাকার পেছনে থাকে না, সামনে জাহাঁ পা খাড়ে হয়ে যেতে লাইন ওয়াইজে শুরু করতে, এটার একটা বড় ব্যাপার আছে। তো সেই জায়গা থেকে যেখানটায় এখন যা বর্তমান পরিস্থিতি এসছে, তো সেখান থেকে নরেন্দ্র দামোদর দাস মোদীজির উপরে আস্থা রাখলে এবং শেখ হাসিনা তাদের দেশে নিশ্চয়ই ফিরবেন, এবং সেখানকার যে গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে ভোট হয় সেইটা রাষ্ট্রসংঘের উপরেও আছে এবং সেটা দেখবে নিশ্চয়ই। এবং সেই দেশের মোহাম্মদ ইউনূসের যে সনাতনী একটা ব্যাপার, আমার খুব গৌরাঙ্গবাবুর যে জিনিসটা ভালো লেগেছে, এই প্রথম আমি অনেকগুলো শোতে আমি ওনার সঙ্গে পেয়েছি, কিন্তু সনাতন কথাটা উচ্চারণ আজকেই প্রথম করলেন, আমার কানে অন্তত পড়েছে, এটা ভালো লেগেছে যে হ্যাঁ, ওখানে সনাতনীদের ওপর যে সনাতনীদের ওপরে যে অত্যাচার, গৌরাঙ্গবাবু কিছু বললেন। গৌরাঙ্গবাবু বলুন, গৌরাঙ্গবাবু কিছু বললেন। যে যে যার ধর্মে বিশ্বাস করে সেটাকে যদি ভালো মতো করে মান্যতা দেয় তাহলে সবাই সনাতন। না না, এই যে আজকে সনাতন কথাটা আপনি উল্লেখ করেছেন, এইটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, সনাতন কথাটা আসতে হবে, কারণ বাংলাদেশে সব থেকে বেশি। গৌরাঙ্গবাবু কিছু বলতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, বলুক বলুক, শুনি। বললাম যে আমাদের হিন্দুস্তানে থাকে থেকে ইন্ডিয়াতে থাকে, তারা তো আদি বংশ পরম্পরায় সনাতন। আমরা তো আছি, সবাই আছে, কিন্তু কিন্তু এটা নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি খেললে পারে তখন আমাদের বিদ্বেষ। না না, ভোট ব্যাংকের রাজনীতি নয়। এই যে আপনি স্পষ্টত আজকে বললেন যে সনাতন, কারণ আমরা বারবার বলে এসেছি ওখানে যে আক্রমণ চলছে সেটা ওখানে, হ্যাঁ হ্যাঁ, তো ওখানে যে আক্রমণ চলছে, ওখানে যারা নিধন হচ্ছে তারা বেশিরভাগই সব সনাতনী এবং হিন্দুরা। তো সেই জায়গাটা আজকে ওনার মুখ থেকে যে কথাটা এসছে সেটা ঠিক। সবাই হয়েছে ওখানে, ওখানে আওয়ামী লীগের নেতারা, কর্মীরা, তাদেরকেও গাছের সাথে বেঁধে দিয়ে পিটানো হয়েছে, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তাদেরকে হত্যালীলা করা হয়েছে, হয়েছে 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 মিটিং এর মধ্যে মারা হয়েছে, সবাই ওখানে সাফার করেছে। এবং আজকে বাংলাদেশের পরিস্থিতি, আজকে গেলে গ্রামে গঞ্জে সব জায়গায় মানুষ বুঝতে পেরেছে যে একটা গৌরাঙ্গবাবুর কথার সঙ্গে আমি একমত। তার কারণ সঞ্জিতবাবু, আপনাকে আপনার কথা থেকে জানিয়ে রাখবো, শুধুমাত্র সনাতনী হিন্দু নয়, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর, শুধুমাত্র হিন্দুরা সেখানে সংখ্যালঘু নয়, এটা আপনিও খুব ভালো করে জানেন, হিন্দু বাদ দিয়েও আরও অনেক সংখ্যালঘু আছে যাদের ওপর কিন্তু নির্যাতন হয়েছে। এটা খুব সত্যি কথা, এটার মধ্যে কোনো ভুল নেই। এবং বাংলাদেশের অনেক সাধারণ মানুষ সাফার করছেন যারা মূলত সংখ্যালঘু। আমি ঠিক এই জায়গায় একটু যাওয়ার চেষ্টা করবো। ওখানে স্পেসিফিক সংখ্যালঘু তো আজকে দেখুন, একটা কথা যদি ওখানে বলতে হয় তাহলে আমাকে একটুখানি বলতে সুযোগ দেবেন, কারণ এই কথাটা একেবারে ধ্রুব সত্য। যখন বাংলাদেশ 71 সালে যখন স্বাধীনতা পায়, তখন কিন্তু ওখানে প্রায় 47% কাছাকাছি ছিল হিন্দু, তারপর আস্তে আস্তে কমতে কমতে এখন 8% এসছে। এটা তো ঠিক। তাহলে এই যে জায়গাটা, এই হিন্দুরা গেল কোথায়? তো আজকে আরো যারা আছে, খ্রিস্টানরাও আছে, বা ওখানে ওই যে আরেকটা কি যে সম্প্রদায়, তারাও রয়েছে ধর্মান্তরণের। হ্যাঁ, হ্যালো, বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, তো এই যে জায়গাটা রয়েছে, তো সেখান থেকে আজকে আমাদের সব থেকে বেশি কষ্টের জায়গা এবং আঘাতের জায়গা যেটা, সেটা হচ্ছে সনাতনী। আজকে ওই জায়গাটা উনি আজকে এই প্রথম উচ্চারণ করেছে, আমি সেই জন্যই বললাম। বুঝতে পেরেছি। আমি কিন্তু বারংবার যেটা বলছি, আজকে গৌরাঙ্গ বাবুর মনের মধ্যে, হৃদয়েতে একটু হলেও দোলাল দিয়েছে সে সনাতন কথাটা বলতে হবে, তো এইটা বলেছেন। আর মোহাম্মদ ইউনূসের যা শাস্তি হবে সেটা তো সময় অপেক্ষা করছে, কারণ তারা ভারতবর্ষের জাতীয় পতাকা, যেটা আমাদের কাছে গর্বের, আমরা তাকে নমস্য করি, আমরা তাকে শ্রদ্ধা সম্মান সবকিছু করি, তো সেইটাকে যারা পায়ের তলায় মাটিতে পদদলিত করে, এইরকম একজন ব্যক্তিকে কখনোই ছাড়া এবং কখনোই তার প্রতি দয়া দাক্ষিণ্য নয়, তাকে তার উপযুক্ত শাস্তি যেটা হওয়া উচিত
সেটাই বেশ, আমি 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 রতনবাবুর কাছে আসবো শুধুমাত্র একটি প্রশ্ন সংযোজন করে। কার্যত সঞ্জিত বাবু, আমি যেহেতু প্রধানমন্ত্রী বিষয়টিকে ডিফেন্ড করছি, সেই জন্য সঞ্জিত বাবু অনেকবার সুকৌশলে সেই বিষয়টিকে আরও বেশি করে আলোকপাত করেছেন এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলেছেন যে যেখান থেকে লাইন তিনি দাঁড়ান সেখান থেকে লাইন শুরু হয়, অর্থাৎ কার্যত প্রাক্তন কংগ্রেস নেতাদেরকে খোঁচা দিয়েছেন। এবং আমি আরও একটা বিষয় এখানে বলে রাখি, কার্যত দেখবেন আপনাদের তিনজনের এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক বেশি, কিন্তু আমি একটা সহজ এক্সাম্পল আমি দেবো এখানে, তা হলো ব্যাক বেঞ্চার্সরাই কিন্তু একসময় সব থেকে বেশি সাকসেসফুল হয়, এটাও মাথায় রাখতে হবে। রতনবাবু বলুন, রতনবাবু বলুন। বলি, হ্যাঁ হ্যাঁ, প্রথমে বলি যে ওই বাংলাদেশের যে ব্যাপারটা হলেন না, যদি আমরা ধরে নিই যে দেশটা আবার পরাধীন হয়ে গেছে, কিন্তু পরাধীনতার শৃঙ্খল মুক্ত করার জন্য তো নেতৃত্ব দরকার। একটু সংক্ষেপে। ওইখানকার নেতৃত্ব যতক্ষণ না তৈরি হবে বাংলাদেশ, আর নেতৃত্ব দেওয়ার মতো যদি লোক তৈরি না হয়, সমাজ থেকে যদি সেই ধরনের মানে মানুষের অভ্যুত্থান যদি না হয়, সেই দেশকে স্বাধীন করা কিন্তু খুব কঠিন। একটা পরাধীন দেশের নেতৃত্ব একটা বড় কথা, সে বাইরে বিদেশ থেকে বা বাইরে থেকে নেতৃত্ব দিয়ে হয় না। আজকে ভেতরের মানুষের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, অজন্তা, রতনবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। এই অজন্তা, এখানে অনেকক্ষণ থেকে শুনলাম যে করতে হবে, দিতে হবে, করতে হবে, কে করবে? আজকে বলুন তো, বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আমাদের যে সরকার, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তারা কি কোন রকম উদ্যোগ নিচ্ছে? কোন রকম উদ্যোগ কি আমরা দেখতে পাচ্ছি? দিনের পর দিন আপনারা এই চ্যানেলে একের পর এক প্রোগ্রাম করেই যাচ্ছে, তবুও কোন রকম আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কোন রকম পদক্ষেপ নেওয়ার। হ্যাঁ, হয়তো বলতে পারে এটা আন্তর্জাতিক ব্যাপার, কিন্তু এটা কিন্তু আর আন্তর্জাতিক ব্যাপার নয়, এটা কিন্তু আর মানে অভ্যন্তরীণ ব্যাপার না, এটা আন্তর্জাতিক ব্যাপার। যেখানে আমেরিকার প্রেসিডেন্ট বলে দিয়েছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে এই ব্যাপারটা নিয়ে একটু উচ্চবাচ্য করতে, কিন্তু সেখান থেকে আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী ফিরে এলেন, তারপরেও কিন্তু কোনো রকম আমরা বক্তব্য তুলতে পেলাম না। তাই আমরা বলতে চাই অঞ্জনদা, যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী মাননীয় মোদী সাহেব, উনি যত তাড়াতাড়ি পদক্ষেপ নেবেন ততই বাংলাদেশের পক্ষ মঙ্গল, ভারতবর্ষের পক্ষ মঙ্গল, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যত তাড়াতাড়ি পদক্ষেপ নেবেন পশ্চিম বাংলার ক্ষেত্রে মঙ্গল, দেশের ক্ষেত্রে মঙ্গল। তা আমরা বলবো, প্রধানমন্ত্রী বলুন আর মুখ্যমন্ত্রী সমস্যা নিয়ে আমাদের রাষ্ট্রের কিছু করা উচিত। বেশ, আমি সঞ্জিত বাবুর কাছে যাব। সঞ্জিত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, একটা কথা বলেছি আমি, যে কথা সেটা হচ্ছে কি, যশস্বী প্রধানমন্ত্রীর উপরে যখন দায়িত্ব আছে, এটা রাষ্ট্রসংঘের ব্যাপার, এটাও মাথায় রাখতে হবে। সব দিক বিবেচনা করে তিনি যে কাজটা করবেন, সেটা আশা করি বাংলাদেশের এবং তথা ভারতবর্ষের দুটো দিককে মাথায় রেখে তিনি সেই কাজ করবেন, এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক আগামী দিনে যেমন ছিল, হয়তো আগামী দিন আগে আসছে যে দিন, সেদিনও হয়তো ভালোই থাকবেন। আর একটা কথা হচ্ছে কি, মোহাম্মদ ইউনূসকে উৎখান করতেই হবে, এবং ওখান থেকে সরিয়ে শেখ হাসিনাকে সেই দেশে যেভাবে বিতাড়িত করা হয়েছে, সে সসম্মানে সে দেশে ফিরুক, এবং সেই দেশের ক্ষমতা তার হাতে আসুক, এবং সেই দেশকে একটা ভালো জায়গায় আন্তর্জাতিক দিক থেকে বাংলাদেশকে আবার তাদের আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসুক, এবং জঙ্গি দমন এবং মৌলবাদীদের এই যে উস্কানি কমুক, ভারতের সাথে শান্তি বজায় রাখুক, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আর একটা জিনিস যে জায়গাটাতে রাখবো, সেটা হচ্ছে গিয়ে যশস্বী প্রধানমন্ত্রী যখন আছেন, সমস্ত সমস্যার সমাধান হবে। বেশ, আমি গৌরঙ্গবাবুর কাছে যাবো। গৌরঙ্গবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আজকে শেখ হাসিনা যে বার্তা দিয়েছেন এবং ওখানটায় বাংলাদেশে আমাদের কাছে যে খবর রয়েছে, বাংলাদেশে কিন্তু কিছুদিন আগেই ধর্মঘট হয়েছে, আওয়ামী লীগ করেছে গোটা দেশ জুড়ে, এবং সামনের দিনে আরো ওরা সংঘবদ্ধ এবং দেশের মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধ হচ্ছে। এটা ভালো দিক, কারণ মানুষ অত্যাচারী শাসক হিংস্র বাঘের চেয়েও খারাপ,
এটা ছোটবেলায় আমরা পড়েছিলাম, মানুষও বুঝতে পেরেছে। যাই হোক, শেখ হাসিনার যে উদ্যোগ এবং দিনে রাতে মানুষের মধ্যে যে অবস্থা আন্দোলনের জন্য এবং একটা নির্বাচিত সরকারকে তৈরি করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যে মানুষ চাচ্ছে, সেটা একটা ভালো দিক। আর আমরা সবসময় ভারত সবসময় আছে, পাশে থাকা উচিত এবং খুব তাড়াতাড়ি ওখানকার স্বাধীনতা ফিরিয়ে আনা উচিত এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশকে আমরাও স্বাগত জানাবো। বেশ, একেবারে অন্তিম লগ্নে ছিল। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ রাইট টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে জয়েন করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করবো, মূলত বাংলাদেশের পরিস্থিতি এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়নি, শান্তও হয়নি। আমরা জানি না কবে বাংলাদেশের পরিস্থিতি শান্ত হবে, কিন্তু একটি বিষয় অত্যন্ত সুস্পষ্ট, এবার শেখ হাসিনার কড়া বার্তা ইউনূসকে সত্যি কি অন্য কোনো বার্তা দিচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে? নজর থাকছে আমাদের। আপনারা নজর রাখুন রাইট টিভি বাংলার পর্দায় এরকমই টান শো দেখার জন্য। নমস্কার।